আচ্ছা একটু অ্যাটেনশন দেন। ওকে, সাউন্ড কম আসতেছে কিসের আগের ক্লাসগুলোতে, সেটা নিচে লাগিয়েছে। আচ্ছা, তো আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে, আমরা এই প্রজেক্টটা তো কমপ্লিট করছি মোটামুটি। আপনাদের সাইড থেকে ওই যে উইশ লিস্টের পেজটা করা বাকি আছে, তো ওটা আপনারা করে ফেলবেন আই গেস। করা নাই তো। ঠিক আছে? এটা তো ভয়াবহ অবস্থা না। না সমস্যা নেই, এখানে একটা নিয়ে বসেন, প্যারা নেই, চিল। আচ্ছা দেখেন, একটু মনোযোগ দেন। তো এই প্রজেক্টটাতে আপাতত আমাদের আর কোনো কাজ নেই, আমরা এটাতে কিছু করব না। আমরা হচ্ছে ক্লাসের শেষের দিকে এটাতে একটু করে কাজ করব। হ্যাঁ, আমরা যেটা করব এটাতে হচ্ছে, আমরা এই যে প্রোডাক্টের ডিটেইলস গুলো কিন্তু আমরা কোনো এপিআই থেকে আনতেছিলাম না। ঠিক আছে, আমরা এগুলো আনতেছিলাম হচ্ছে আমাদের এখানে একটা জেসন ফাইল ছিল, জেসন ফাইলটা থেকে। তো আজকে আমরা ক্লাসের লাস্টে কি করব, একটা এপিআই তৈরি করব। এপিআইটা থেকে আমরা এখানে ডাটাগুলোকে আনবো। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা মানে ব্যাক এন্ডের জিনিসটা শুরু করবো আর কি। তো শুরু করি প্রথম থেকে। ইন্ট্রোডাকশন টু ব্যাক এন্ড ডেভেলপমেন্ট এন্ড নোড.জেএস পড়া যাচ্ছে, একটু জুম করতে হবে। ওকে, ডেসক্রিপশন will introduce backend concepts and how Node.js fits into the backend stack. What is backend development? Frontend versus backend. Briefly discuss the separation between client side, frontend and server side backend responsibilities. আচ্ছা, তাহলে আমরা প্রথমে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের মধ্যে, এগুলো নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে, মানে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের মধ্যে ডিফারেন্স গুলো, বাট আমরা একটু রিফ্রেশ করে নিই। আমাদের ফ্রন্ট এন্ডে হচ্ছে অলওয়েজ আমরা মানে ফ্রন্ট এন্ড কোনটা, ইউজার যেটা ইউজ করে, আমরা এতদিন যেগুলো তৈরি করছি, ঠিক আছে। একজন ইউজার যদি একটা ওয়েবসাইট ইউজ করতে চায়, তাহলে সে যেটাতে আসবে, এই যে এই পেজটাতে আসবে, এটা হচ্ছে তার ফ্রন্ট এন্ড। ঠিক আছে, তো এখানে ব্যাক এন্ডের কাজ, ব্যাক এন্ডের কাজ হচ্ছে এই যে ধরেন বিভিন্ন প্রোডাক্টের ডাটাগুলা, এই ডাটাগুলো রাখা হবে হচ্ছে ব্যাক এন্ড। ঠিক আছে, ব্যাক এন্ড অ্যাকচুয়ালি রাখা হবে না, রাখা হবে ডাটাবেসে, বাট ব্যাক এন্ডের কাজ হচ্ছে এই ডাটাগুলোকে ওইখান থেকে রিট্রিভ করে আপনাকে এনে দেওয়া। ওকে, তারপর হচ্ছে আপনি যখন উইশ লিস্টে অ্যাড করতেছেন, তখন ওইগুলোকে আবার ডাটাবেসে নিয়ে গিয়ে রাখা। তারপর হচ্ছে আপনি যখন আবার কার্টে অ্যাড করতেছেন, ওগুলোকে নিয়ে গিয়ে রাখা। আপনি যখন অর্ডার করবেন, অর্ডারটার ইনফরমেশন কোথাও স্টোর করা, অর্ডারটা প্লেস করা, এই টাইপের যে ফাংশনাল কাজগুলো, ওগুলো হয়ে থাকে হচ্ছে আপনার ব্যাক এন্ডে। ওকে, তো এটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের মধ্যে ডিফারেন্স। ব্যাক এন্ডে আমরা হচ্ছে মেইনলি এপিআই নিয়ে কাজ করি। হ্যাঁ, এপিআই গুলো কেমন আপনারা দেখছেন, আপনারা অলরেডি অনেকগুলো এপিআই ইউজ করছেন। যেমন আমি যদি ধরেন জেসন প্লেস হোল্ডারের এপিআইটা বের করি, এটা আমি এখানে ফার্স্ট এপিআইটাতে গেলাম, পোস্ট। তাহলে এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের একটা এন্ড পয়েন্ট। আমরা যখনই এটাতে রিকোয়েস্ট করব, আমি এই ইনফরমেশনগুলো পাবো। এটাই হচ্ছে বেসিক্যালি একটা এপিআই স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে এখন আপনাকে কি করতে হবে, আপনার রাইট নাও গোল হচ্ছে গিয়ে আপনি এমন একটা জিনিস তৈরি করবেন যেটা আপনাকে এরকম একটা লিঙ্ক দিবে। ওকে, কি বললাম, আপনার এই জিনিসটা, এই পার্টটা একটু করে বুঝে নেন। মানে আপনারা এই ইয়াটা শেষে, মানে ধরেন এই আমরা এখন কোর্সে যে পার্টটা করবো, এই পার্টটা শেষে আপনারা কি করতে পারবেন, আপনার বেসিক্যালি যেটা করতে পারবেন, আপনি এইরকম একটা লিঙ্ক তৈরি করতে পারবেন। ঠিক আছে, যে লিঙ্কটাতে যদি আপনি যান অথবা আপনি ফেচের থ্রু রিকোয়েস্ট পাঠান, তাহলে আপনি এরকম কিছু ডাটা পাবেন। ঠিক আছে, ওই ডাটাগুলোকে আপনি ফ্রন্ট এন্ড ইউজ করবেন। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের একদম গোল, মানে এই জিনিসটা শেখাটা। হ্যাঁ হ্যাঁ, আমরা একটা এপিআই রেডি করতে পারবো। ওকে, তো নেক্সট পয়েন্টে আসি। সার্ভার সাইড রেসপন্সিবিলিটিস, হ্যান্ডলিং ডাটা, ইউজার রিকোয়েস্ট, ম্যানেজিং ডাটাবেস এটসেট্রা। তাহলে সার্ভার সাইডের কাজগুলো কি কি, ওই যে আমি যেগুলো বললাম ওইগুলাই। হ্যান্ডলিং ডাটা, আপনার একটা ওয়েবসাইটের যত ডাটা আছে সবকিছু হচ্ছে ফ্রন্ট এন্ডে কিছু হ্যান্ডেল হয় না, সবকিছু হ্যান্ডেল হয় ব্যাক এন্ডে। ওকে, তারপর ইউজার রিকোয়েস্ট, ইউজার যখন রিকোয়েস্ট পাঠায়, আমরা তো দেখছি প্যাচের থ্রু রিকোয়েস্ট পাঠানো, তাই না, ওগুলো হচ্ছে সার্ভারে যায়। তারপর হচ্ছে ম্যানেজিং ডাটাবেস, ডাটাবেসের যে ম্যানেজমেন্টটা, ডাটাবেস কিন্তু কখনো সরাসরি ফ্রন্ট এন্ডের সাথে কানেক্টেড থাকে না। হ্যাঁ, ডাটাবেস সার্ভারের সাথে কানেক্টেড থাকে, এটা আসলে মানে তিনটা লেয়ারে থাকে। আপনার একদম টপ লেয়ারে হচ্ছে ফ্রন্ট এন্ড থাকে, ফ্রন্ট এন্ডের পরে হচ্ছে ব্যাক এন্ড থাকে, ব্যাক এন্ডের পরে হচ্ছে ডাটাবেস থাকে। ঠিক আছে, ডাটাবেস এখানে সার্ভারের কাজ হচ্ছে ডাটাবেস থেকে ডাটাগুলো রিট্রিভ করে ফ্রন্ট এন্ডে পাঠানো। সার্ভার হচ্ছে এদের মাঝখানে একটু ম্যানেজমেন্টের কাজ করে আর কি, ব্যাপারটা একটু এরকম। হ্যাঁ, ওয়াই নোড.জেএস ফর ব্যাকএন্ড। আচ্ছা, এবার এখানে একটা ব্যাপার আসে, একটা আমরা ধরেন এই পার্টটা ভুলে যান। আমরা আগে আচ্ছা এখানে কিছু মেনশন আছে, আচ্ছা দরকার নেই। আর সো আপনি যখনই প্রোগ্রামিং এর ওয়ার্ল্ডে
আপনি যখনই একটা অ্যাপ অথবা একটা সাইট অথবা যে কোনো কিছু যখন বানাতে যাবেন, আপনাকে সবার আগে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম মানে কি, মানে আপনার যেটা আপনি যে জিনিসটা বানাতে যাচ্ছেন ওটা কোথায় চলবে, ঠিক আছে? ওটা আপনাকে মাথায় রাখতে হবে। ধরেন আপনি যদি একটা গাড়ি বানাতে চান, তাহলে আপনাকে প্রথমে ভাবতে হবে কি গাড়িটা কোথায় চলবে, তাই না? কোন রাস্তার জন্য বানাবেন, ওই রাস্তার উপর ডিপেন্ড করে আপনাকে অনেকগুলো ডিসিশন নিতে হবে, তাই না? তো এই প্রোগ্রামিং এর ক্ষেত্রে সেম। ধরেন আপনি যদি একটা অ্যাপ মোবাইলের জন্য বানাতে চান, তাহলে ওইটা কিন্তু আপনাকে খুব ডিফারেন্টলি বানাতে হবে ওয়েবের থেকে, হ্যাঁ? আবার মোবাইলের মধ্যে আপনি আইওএস এর জন্য বানাবেন নাকি অ্যান্ড্রয়েড এর জন্য বানাবেন, ওইটাতে ডিসিশনের ব্যাপার আছে। আপনি মানে কোন প্ল্যাটফর্মের জন্য বানাচ্ছেন ওটার উপর ডিপেন্ড করে আপনি কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, কোন ডাটাবেস ইউজ করবেন, কোন টুলস ইউজ করবেন, এই জিনিসগুলো কিন্তু চলে আসে, ঠিক আছে? তো আমরা যে এতদিন ফ্রন্ট এন্ড করছি, আমরা আমরা এতদিন বেসিক্যালি বিভিন্ন সফটওয়্যার বানিয়েছি না, এইচটিএমএল মানে সাইট বলি আমরা, বাট এগুলোকে ওয়েব অ্যাপও বলা যায়। বাট ধরেন আমরা যে সফটওয়্যার বানিয়েছি, এই জিনিসগুলো আমরা বানিয়েছি হচ্ছে ওয়েবের জন্য, ঠিক আছে? তো আমরা একদম প্রথমে ডিসকাস করছিলাম যে ওয়েবের মধ্যে আপনার হচ্ছে যে তিনটা ফান্ডামেন্টাল জিনিস চলে। একটা ওয়েব ব্রাউজার, আপনি যখন একটা সাইট বানাবেন ওটা কিসে চলবে? ওয়েব ব্রাউজার, তাই না? ওয়েব ব্রাউজার কি দিয়ে চলে? তিনটা ফান্ডামেন্টাল জিনিস, আপনার এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? এই তিনটার বাইরে কিন্তু অন্য কিছু নাই। তো আপনার ব্রাউজারের মধ্যে যেহেতু চলে, ব্রাউজারের মধ্যে হচ্ছে এই তিনটা জিনিস, আমরা ওই তিনটা জিনিস দিয়ে কাজ চালাইছি। এখন সার্ভার যে জিনিসটা, সার্ভারটা কিন্তু ব্রাউজারের ভেতরে চলে না, ঠিক আছে? সার্ভার হচ্ছে কাইন্ড অফ একটা আলাদা অ্যাপ, বুঝতে পারছি? সার্ভারটা চলা হচ্ছে আপনার মেইন মানে আপনার কম্পিউটারে। আপনি কম্পিউটারে যেরকম ধরেন এই যে ধরেন আমি এখান থেকে ধরেন ফটোশপ লঞ্চ করতে যাচ্ছি, আমি এখানে ডাবল ক্লিক করলে ফটোশপ লঞ্চ হবে, এরকম যে অ্যাপটা মানে রান হলো আমার পিসিতে, সার্ভার জিনিস হচ্ছে ওইরকম। এটা হচ্ছে আপনার পুরো পিসিতে চলে, একটা নির্দিষ্ট ব্রাউজারে চলে না, ঠিক আছে? তো তাহলে এইটা আমি কেন বললাম? এটা বললাম হচ্ছে এটার মানে হচ্ছে গিয়ে যে সার্ভারে আপনার মানে কোনো লিমিটেশন নেই, মানে আপনাকে যে জাস্ট জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে এমন কোনো লিমিটেশন নেই। সার্ভারটা আপনি চাইলে পাইথন দিয়ে ডেভেলপ করতে পারেন, চাইলে জাভা দিয়ে জাভাস্ক্রিপ্ট না জাভা জাভা দিয়ে ডেভেলপ করতে পারেন, সি শার্প দিয়ে ডেভেলপ করতে পারেন। যদি আপনার আপনি মানে বেশি জ্ঞানী হয়ে থাকেন, আপনার কারেন্ট বেশি হয়ে থাকে, আপনি সি দিয়ে ডেভেলপ করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ সি, হ্যাঁ এখানে তো বললাম কারেন্ট বেশি হয়ে থাকলে। বাট মেইনলি হচ্ছে আপনার ফেমাস কিছু জিনিস হচ্ছে আমরা নোট দিয়ে যে জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো, ওইটাতেই আসতেছি আমি, দাঁড়ান একটু টাইম দেন আমাকে। সাধারণত ধরেন পাইথন দিয়ে করলে, পাইথনের জ্যাঙ্গো আছে, জ্যাঙ্গো দিয়ে করা হয়। এই দরজাটা ঠিক করতে পারেন না, আমি দরজাটা এমন কেন? হ্যাঁ লেবু টেবু দিচ্ছেন, ভালো হয় নাই, আর নয় ভালো হয় না চা। আচ্ছা শোনেন, হ্যাঁ, তারপর আমরা পাইথন দিয়ে করলে জ্যাঙ্গো ইউজ করতে পারি। আবু ভালো হয়নি তাই না? বেশি মিষ্টি? আমারটা তো মিষ্টি হয় নাই। আমি এমনিতেও চিনি কম খাই, বাট এটা আমার স্টিল ইয়া মনে হচ্ছে। আচ্ছা বাদ দেন, খেয়ে গেলেন নাক বন্ধ করে। আচ্ছা, তো আমরা পাইথন দিয়ে ডেভেলপ করতে পারি, সি শার্প দিয়ে ডেভেলপ করতে পারি, জাভা দিয়ে ডেভেলপ করতে পারি। তো এখন ওইসবের ক্ষেত্রে একটা ব্যাপার কি, আমরা যদি ওইগুলো চুজ করি তাহলে আমাদেরকে নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তাই না? তাহলে ওটা আমাদের জন্য একটা প্রবলেম, কারণ একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখা কিন্তু খুব প্যারার একটা জিনিস। তো আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট পারি, আমরা কি করব? জাভাস্ক্রিপ্ট ইউজ করব আমাদের ব্যাক এন্ডে, বুঝতে পারছি? এই পার্টটা একটু করে ভালো করে শুনেন, কিন্তু আমি খুব বেশি মানে হার্ড কিছু বলতেছি না, জাস্ট কিছু টেকনিক্যাল কথাবার্তা, এটা একটু মানে বুঝে নেন, ঠিক আছে? এটা একটা ডিপ কনসেপ্ট। ব্যাপারটা হচ্ছে আমরা তাইলে নতুন ল্যাঙ্গুয়েজ শিখবো না সার্ভার তৈরি করার জন্য। সার্ভার তৈরি করার জন্য আমরা চাচ্ছি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে, ঠিক আছে? বাট জাভাস্ক্রিপ্টের একটা প্রবলেম, জাভাস্ক্রিপ্ট আপনার ব্রাউজারের বাইরে চলে না, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট আপনার ব্রাউজারের বাইরে চলে না। তাহলে আমরা কি করতে পারি? এখানে হচ্ছে আমাদের নোড জেএস এর ব্যাপারটা। নোড জেএস, নোড জেএস এর ইয়াটা একটু, এটা কিন্তু আমরা আগে ইনস্টল করছি, ইভেন ইউজ করে ফেলছি কিছুটা, তাই না? আমরা আসলে নোড জেএস ইউজ করিনি, আমরা নোড জেএস এর যে এনপিএম ওটা ইউজ করছি। বাট নোড জেএস এর এখানে লাইনগুলো একটু পড়েন, রান জাভাস্ক্রিপ্ট এভরিওয়্যার। এটা দ্বারা সে কি বুঝাইলো? তাহলে কি জাভাস্ক্রিপ্ট এভরিওয়্যার রান করা যায় না? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট সব জায়গায় রান করা যায় না, জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র রান করা যায় হচ্ছে এই যে ব্রাউজারের ভেতরে, ঠিক আছে? এখন আপনি যদি চান যে জাভাস্ক্রিপ্ট অন্য কোথাও রান করতে, ব্রাউজারের বাইরে রান করতে, তাহলে হচ্ছে আপনাকে নোড জেএস এটা ইউজ করতে হবে। নোড জেএস এটা হচ্ছে একটা রান টাইম, ঠিক আছে? এখানে লেখা আছে, আশা করি, নোড জেএস ইজ এ ফ্রি ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম জাভাস্ক্রিপ্ট রান টাইম এনভায়রনমেন্ট that lets developers create service web apps command line tools and scripts. তো বেসিক্যালি আমি পুরো জিনিসটা আরেকটু শর্টে আরেকবার রিক্যাপ করি। ব্যাপারটা হচ্ছে আমরা যখন এতদিন ফ্রন্ট এন্ড তৈরি করছি, ওগুলো অলওয়েজ ব্রাউজারের ভেতরে চলতো, তো আমরা এগুলোকে জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস দিয়ে তৈরি করছি। এখন আমরা যখন সার্ভার তৈরি করবো, সার্ভার হচ্ছে ব্রাউজারের ভেতরে চলবে না,
সার্ভার চলবে হচ্ছে আমাদের মেইন কম্পিউটারে। এখন মেইন কম্পিউটারে আমাদের যদি সার্ভার তৈরি করতে হয় তাহলে আমাকে অন্য একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, বাট আমরা চাচ্ছি না অন্য একটা ল্যাঙ্গুয়েজ শিখতে, আমরা চাচ্ছি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে। এখন জাভাস্ক্রিপ্ট আমাদের মেইন কম্পিউটারে রান করা যায় না, বাট করা যায় যদি আমরা নোড জেএস ইউজ করি। বুঝতে পারছেন নোড জেএস এর ভূমিকাটা? বুঝছেন সবাই এখানে? হ্যাঁ, এখানে হচ্ছে কি আপনারা তো ধরেন পাইথন করছেন হালকা পাতলা, যা সিসিতে ছিল। পাইথনের ইউজ করার জন্য আমাদেরকে পাইথন ইনস্টল করতে হতো না আগে ল্যাপটপে, তারপর ইউজ করতে হতো না। তো নোডের ব্যাপারটা হচ্ছে অনেকটা ওইরকম, আপনার নোড ইনস্টল করতে হবে, জাভাস্ক্রিপ্টে আপনি যদি ওইভাবে ওই পাইথন যেভাবে রান করতেন কমান্ড লাইনে আপনার সিএমপি এর মধ্যে ওইভাবে রান করতে হলে আপনার নোডটা লাগবে। বুঝতে পারছি? নোড যে সো ঠিক আছে, তা আমরা ব্যাক এন্ড ডেভেলপমেন্টটা নোড জেএস দিয়ে শিখবো। ওকে, তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এক্সপ্রেস জেএস। কোথায় গেল এটা? করে কই, এই তো ইন্ট্রোডাকশন টু এক্সপ্রেস জেএস। আমরা যেটা করা শুরু করব সেটা হচ্ছে এক্সপ্রেস জেএস। এক্সপ্রেস জেএস, ওকে। তাহলে আমি আগে আর আর একটা মিসকনসেপশন আমি ক্লিয়ার করে নিই। মিসকনসেপশনটা হচ্ছে গিয়ে যে আপনাদের তো একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা কি নোট শিখবো নাকি এক্সপ্রেস শিখবো? তো এই প্রশ্নের আনসার হচ্ছে আমরা এক্সপ্রেস শিখবো। কারণ হচ্ছে নোট, আমি কি বললাম, আচ্ছা একজন রিপিট করেন তো আমি নোট সম্পর্কে কি বলছি, নোটের কাজটা কি? ওয়েবসাইট না, একটা সার্ভার। হ্যাঁ, রান করতে হলে আমাদের নোট জেএস লাগবে। তাহলে নোট একটা, তাহলে দেখেন তাহলে নোট জেএস এর এখানে শুধু কাজটা কি, শুধুমাত্র জাভাস্ক্রিপ্টে রান করা, তার কিন্তু এখানে আলাদা কোনো ভূমিকা নেই। নোট জেএস এর একমাত্র কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্টে রান করা। আচ্ছা, তাহলে নোট জেএস এর মধ্যে আর কি থাকতে পারে? নোট জেএস এর মধ্যে এটা হচ্ছে বিষয়, মানে নোট জেএস এর মধ্যে আপনার আলাদা আর কিছু নেই। নোট জেএস এর জাস্ট একটাই কাজ, জাভাস্ক্রিপ্টে রান করা, এর বাইরে তার আর কোনো ভূমিকা নেই। ঠিক আছে? বুঝিনি কথাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে তো নোডের এখানে কোনো কাজ নেই। সেক্ষেত্রে আপনি পাইথনের যে রান টাইম, পাইথন তো এমনিতেও পিসিতে রান হয়, বুঝছেন? ওটা রান, ওটা দিয়ে কাজ হবে, ওটা প্ল্যাটফর্ম সম্পূর্ণ আলাদা। এটাই আমি আসতেছি। এখন তাহলে দেখেন নোডের মোট কথা কি, নোড জেএস এর মধ্যে আলাদা করে শেখার মতো কিছু নেই। হ্যাঁ, আলাদা কয়েকটা এপিআই আছে, যেমন হচ্ছে যে নোড জেএস দিয়ে আপনি চাইলে আপনার এই যে ধরেন ল্যাপটপে এই যে ফাইলস গুলো, হ্যাঁ, এই ফাইলস গুলো অ্যাক্সেস করতে পারবেন। তারপর আপনি চাইলে ফাইলস গুলোতে কিছু একটা লিখতে পারবেন, কিছু একটা ডিলিট করতে পারবেন, কিছু একটা নতুন ফোল্ডার করতে পারবেন। হ্যাঁ, এরকম কিছু ব্যাপার আছে। তারপর আবার আপনার মানে আপনি চাইলে নোটিফিকেশন পাঠাতে পারবেন, এই টাইপের কিছু ব্যাপার আছে নোড জেএস এর মধ্যে। বাট ওই জিনিসগুলো রাইট আমাদের লাগবে না, ওগুলো আমাদের স্কোপের খুবই বাইরে। ঠিক আছে, মানে এগুলো আমাদের অনেক পরে গিয়ে লাগবে। তো এই কারণে আমরা রাইট নাও ওই টাইমটা ওয়েস্ট করবো না। নোড জেএস এর মধ্যে নতুন করে শেখার কিছু নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি শিখবো? আমরা শিখবো এক্সপ্রেস জেএস। তো এক্সপ্রেস জেএসটা কি? এক্সপ্রেস জেএসটা হচ্ছে গিয়ে আপনার একটা নোড জেএস ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে আপনি একটা সার্ভার তৈরি করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি নোড জেএস জাস্ট নোড জেএস দিয়ে তৈরি করতে পারবো না? ডেফিনেটলি পারবো। আমরা চাইলে ভ্যানিলা নোড জেএস দিয়ে একটা সার্ভার তৈরি করতে পারবো। ঠিক আছে? বাট এখানে এক্সপ্রেস হচ্ছে আমাদের ওই যে অনেকটা রিঅ্যাক্টের মতো। রিঅ্যাক্ট যেরকম আমাদের কাজগুলোকে অনেক সহজ করে দিচ্ছে জাভাস্ক্রিপ্টের থেকে, ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের থেকে, এক্সপ্রেস হচ্ছে আমাদের কাজগুলোকে সহজ করে দিবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্টেপে যাই। এক্সপ্রেস জেএস এর কাজটা হচ্ছে আমরা এই যে নোড নিয়ে এত কিছু বললাম, এটা কেন বললাম? নোডের মানে কেন আমরা আলটিমেট গোলটা কি? একটা সার্ভার তৈরি করা, তাই না? একটা সার্ভার তৈরি করা। হ্যাঁ, এপিআই জিনিসটা বেসিক্যালি হচ্ছে যে আপনার ধরেন এপিআই মানে একটা দরজার মতো। আমার ভাই গরম লাগতেছে, ফ্যান ছাড়বো? আচ্ছা, বাকি দুজনে কি ঠান্ডা লাগছে না গরম লাগতেছে? রাতে শীতোষ্ণ। আচ্ছা, ইয়ার এপিআই এর ব্যাপারটা হচ্ছে এপিআই জিনিসটা একটা দরজার মতো একটা। ঠিক আছে? এখন আপনি দরজার থ্রু কি করবেন? দরজার থ্রু একটা রুমের মধ্যে ঢুকবেন, একটা রুম থেকে বের হবেন, তাই না? এপিআই জিনিসটা হচ্ছে দরজার মতো। এখন আমরা তৈরি করতে হচ্ছে পুরো রুমটা, পুরো রুমটা হচ্ছে আমার সার্ভার। ঠিক আছে? এপিআই গুলো হচ্ছে দরজার মতো। তা আমরা যাচ্ছি একটা সার্ভার তৈরি করতে, সার্ভারটাতে এপিআই থাকবে, ওই এপিআই গুলোতে আমরা রিকোয়েস্ট পাঠাবো। দরজা
আইডিয়াটা এমন, ঠিক আছে? তো আমাদের এক্সপ্রেসের আমরা চাইলে সরাসরি জাভাস্ক্রিপ্ট দিয়ে ওই সার্ভারটা তৈরি করতে পারি, ঠিক আছে? নোড.জেএস জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ওই সার্ভারটা তৈরি করতে পারি, বাট এক্সপ্রেস হচ্ছে আমাদেরকে ওই কাজটা ইজিয়ার করে দিবে। মানে এক্সপ্রেসের কাজই হচ্ছে খুব ইজিলি সার্ভার তৈরি করে দেওয়া। বুঝতে পারছি? এটা আমরা যখন একটু পর কাজ শুরু করবো তখন মানে বুঝে যাবেন। ওকে, সো এখানে একটা পয়েন্ট আছে, ওয়াই নোড.জেএস ফর ব্যাকএন্ড, মানে আমরা কেন ব্যাকএন্ডে নোড.জেএস ইউজ করব। তো এখানে হচ্ছে আপনার যে আমি যে জিনিসগুলো এক্সপ্লেইন নোড.জেএস allows JavaScript to run on the server side। এটা গেল পেছনের স্টাফগুলো, এগুলো একটু টেকনিক্যাল স্টাফ, এগুলো বাদ দেন। সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ স্ট্যাক, এটা মানে হচ্ছে আপনি যেহেতু ফ্রন্ট এন্ড অলরেডি জাভাস্ক্রিপ্ট পারেন, আপনি আপনার নলেজটা ব্যাক এন্ডে কাজে লাগাতে পারবেন, আপনাকে আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে না। এগুলো হচ্ছে আমার বেনিফিট। ইনস্টলিং নোড.জেএস এন্ড npm। তো এখন নোড.জেএস ইনস্টল করা লাগে, আপনাদের আশা করি অলরেডি ইনস্টল করা আছে, ঠিক আছে? তো এটা এই পয়েন্টটা আমরা স্কিপ করতে পারি। সেটিং আপ এ সিম্পল এক্সপ্রেস.জেএস অ্যাপ্লিকেশন। এখন তাহলে আমরা আমাদের প্রথম এক্সপ্রেস.জেএস অ্যাপ্লিকেশন তৈরি করব। বেসিক্যালি হচ্ছে আমরা আমাদের প্রথম সার্ভার তৈরি করব, বুঝতে পারছি? তো হোয়াট ইজ এক্সপ্রেস.জেএস? আচ্ছা, এখানে কিছু বলা আছে, মিনিমাল ওয়েব ফ্রেমওয়ার্ক, এক্সপ্রেস সিম্পলিফাইজ building server side application by handling routing and middleware. Why Express provides an easy way to set up REST API and manage HTTP requests. ওকে 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 ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা সরাসরি কোডে চলে যাব। তাহলে ধরেন আমি ইয়াতে যে আপনাদের WDN এখানে আছে, WDN3। তাহলে আমি এখানে একটা নিউ ফোল্ডার নেই, এটার নাম দিই যে ফার্স্ট সার্ভার। হ্যাঁ, দিলাম। আমি এটাকে VS কোডে ওপেন করব। ওকে, VS কোড ওপেন করলাম, আপাতত এখানে কিছু নাই। ওকে, তাহলে ফার্স্ট অফ অল এখানে আমাকে npm init করতে হবে। npm init, এটা আশা করি আপনাদের মনে আছে, আমরা যখন ওই টেইলউইন্ডের র জেএস দিয়ে যখন আমরা কাজ করতেছিলাম, তখন যখন আমরা টেইলউইন্ড সেটআপ করতেছিলাম, তখন কিন্তু আমরা npm init করছি। হ্যাঁ, তো এই npm initটা করতে হবে। এটার মানে হচ্ছে বেসিক্যালি যে আপনি এই প্রজেক্টে npm ইউজ করবেন, তো আপনি npm এর জিনিসটা স্টার্ট করতেছেন, ইনিশিয়ালাইজ করতেছেন, ঠিক আছে? init মানে হচ্ছে এখানে যেখানে init দেখবেন ওটা মানে হচ্ছে ইনিশিয়ালাইজ করা। তাহলে ওটা কিভাবে করব? যেহেতু npm কমান্ড, তার মানে হচ্ছে টার্মিনাল। আমি তাহলে টার্মিনাল ওপেন করি। টার্মিনালে পাওয়ারশেল ইউজ করতে পারেন, বাট গিট ব্যাশে সুইচ করে নিলে অথবা কমান্ড প্রম্পটে সুইচ করে নিলে বেটার। তাহলে আমি ব্যাশে সুইচ করলাম। ব্যাশে সুইচ করার পরে এখানে দেখতেছেন নাকি জুম করতে হবে? ওকে, তাহলে আমি এখানে লিখলাম যে npm init, দেখি যে npm আছে কিনা আদৌ। প্রথমে আপনার থেকে একটা প্যাকেজ নাম জানতে চাইবে, ঠিক আছে? npm init যখন দিবেন, আপনি জাস্ট এগুলো আসলে এন্টার দিয়ে দিয়ে গেলেই হবে, বুঝতে পারছি? এই যে এন্টার এন্টার দিয়ে গেলাম, অনেকগুলো এন্টার দিতে হয়, তারপরে লাস্টে গিয়ে এই যে আমার প্যাকেজ ডট জেসনটা আসছে। হ্যাঁ, অথবা আপনি যদি এত এন্টার দিতে না চান, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে npm init লিখবেন, স্পেস দিয়ে একটা ড্যাশ ওয়াই দিয়ে দিবেন। ড্যাশ ওয়াই মানে হচ্ছে ইয়েস, মানে ইয়েস টু এভরিথিং আর কি। হ্যাঁ, দিলাম। আমার থেকে আর কিছু জানতে চাই না, আমার প্যাকেজ ডট জেসন নামে একটা ফাইল দিয়েছে, বুঝতে পারছি? এটা হচ্ছে আমরা npm ইনিশিয়ালাইজ করব। এখন নেক্সট স্টেপ, আমাদেরকে এক্সপ্রেস ইনস্টল করতে হবে, ঠিক আছে? এক্সপ্রেস ইনস্টল করতে হবে। আমরা এতদিন, এটা তো আমাদের কাছে নতুন না, আমরা যখন রিঅ্যাক্টে প্রজেক্ট করছি তখন আমরা যেমন আইকনস ইউজ করার জন্য রিঅ্যাক্ট আইকনস ইনস্টল করা লাগতো। হ্যাঁ, তারপর এইভাবে বিভিন্ন ইনস্টল করা লাগতো, সেম ভাবে হচ্ছে আমাদেরকে এই এক্সপ্রেসটাকে ইনস্টল করতে হবে। তাহলে আমি দিয়ে দেই, এখন রাইট না কোড করে না, আমি বলবো npm install express। হ্যাঁ, আমি npm install express দিলাম, এন্টার দিলাম, একটু টাইম লাগবে। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে, এখানে নোট মডিউলস আসছে, তার মানে এক্সপ্রেস ইনস্টল হয়ে গেছে। ওকে, creating a simple express server, setting up a basic express application to handle simple http request। এক্সপ্রেস ইন মোবাইল অ্যাপ্লিকেশন কিভাবে করবেন? এক্সপ্রেস জাস্ট সার্ভারের কাজ করবে, সার্ভার ছাড়া আর কিছু না। সার্ভার তো ফ্রন্ট এন্ড না, সার্ভার মানে ব্যাক এন্ড। ব্যাক এন্ড মানে হচ্ছে আপনি এটা দেখবেন না বলে, বুঝতে পারছেন? ওটা করতে পারবেন। তো মোবাইলের ক্ষেত্রে তো
আপনার যেটা ব্যাকএন্ডের ক্ষেত্রে মোবাইল কম্পিউটার কি ম্যাটার করতেছে না। ব্যাকএন্ডের কাজ হচ্ছে আপনি ওকে রিকোয়েস্ট দিবেন, ও আপনাকে টাকা দিবে। এখন আপনি ওটা কোন মেশিন থেকে দিচ্ছেন সেটা সে দেখতেছেন, তার কাছে এটা ম্যাটার করে না। এটা ম্যাটার করে না। তা আপনি রিকোয়েস্ট দিচ্ছেন, প্রপারলি রিকোয়েস্ট দিচ্ছেন, সে আপনাকে ডাটা দিবে। আচ্ছা, এইবার হচ্ছে আমাকে বেসিক একটা, এই যে দেখতেছেন না এই কোডটা, এই পুরো ব্লকটাই হচ্ছে বেসিক্যালি একটা সার্ভার, মানে একটা সার্ভারের কোড আর কি, ঠিক আছে, মানে ইনিশিয়াল কোড। এবার হচ্ছে আমাদের সার্ভারটা স্টার্ট করতে হয়। তাহলে এটা আমরা স্টেপ বাই স্টেপ করি। ফার্স্টে আমাদের এখানে একটা নতুন ফাইল নিতে হবে, ঠিক আছে। নতুন ফাইলটা ধরেন আমাদের index.js হতে পারে, অথবা অনেকে আপনার server.js দেয়, অথবা অনেকে app.js দেয়, অনেক কিছু দেওয়া যায়, আপনার যেটা ইচ্ছে সেটা দিতে পারেন, ঠিক আছে। তো আমরা app.js দিলাম। দেওয়ার পরে ফার্স্ট অফ অল const express equal to require express, এটা আপনাকে করতে হবে। এটা আমি করে ফেলি তাহলে। ঠিক লিখছি? হ্যাঁ, এটা কি করলাম, এই লাইনটা বেসিক্যালি এটা, এই যে এটা দেখতেছেন, এটার মানে হচ্ছে বেসিক্যালি ইম্পোর্ট এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস। সেকেন্ড লাইনটা বুঝেন সবাই? সেকেন্ড লাইনটা এটা তো দেখছেন রিঅ্যাক্টে, এটা দ্বারা আমরা বেসিক্যালি কি করছি, আমরা ওই যে নোট মডিউলসে এক্সপ্রেস ইনস্টল করলাম npm ইনস্টল এক্সপ্রেস দিয়ে, এখান থেকে এক্সপ্রেস নামে একটা জিনিসকে ইম্পোর্ট করতেছে, তাই না? তো এই যে জিনিসটা এদের আসলে একটা ব্যাপার আছে, এটা একটু টেকনিক্যাল স্টাফ, এটা আমি অত বেশি এক্সপ্লেইন করবো না, বাট তবে একটু বলে নিই। এই যে এটা দেখতেছেন না, এটাকে বলা হয় যে CJS, কমন জেএস, আর এটাকে বলা হচ্ছে ESM, ES মডিউলস। মানে আপনার এই মানে দুটোটাই সাধারণত হচ্ছে কাজ সেম, মানে আপনার নোট মডিউলস থেকে একটা জিনিসকে ইম্পোর্ট করা, একটা জিনিসকে আপনার এই ফাইলে অথবা আপনার প্রজেক্টে নিয়ে আসা, ঠিক আছে, দুটোটার কাজই সেম। বাট এই যে এইটা ইউজ হচ্ছে ফ্রন্ট এন্ডে, এইটা ইউজ হচ্ছে ব্যাক এন্ডে, ঠিক আছে। আমি যেটা বললাম এটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে, আমি আসলে অ্যাবসলিউটলি রাইট বলি নাই, বাট আপনাদের বোঝার জন্য এতটুকুই না, ঠিক আছে। আপনারা যখন এক্সপ্রেসে কাজ করবেন, ব্যাক এন্ডে কাজ করবেন, তখন এই সিনট্যাক্সটা ইউজ করবেন, এটা না। হ্যাঁ, বাট দুটোটাই আসলে বেসিক্যালি সেম। হ্যাঁ, নিচেরটা আমরা ফ্রন্ট এন্ড ইউজ করছি। হ্যাঁ হ্যাঁ, ওটা ফ্রন্ট এন্ড ইউজ করবেন, এটা ব্যাক এন্ড ইউজ করবেন, এটা হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু অতটা আপনার কঠিন কিছু না। আপনি এতটুকু দেখেন, রিকোয়ার এক্সপ্রেস করলেন, রিকোয়ার মানে আমার এক্সপ্রেস রিকোয়ার এক্সপ্রেস করলেন, এটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিলেন, বুঝতে পারছি? তাহলে আমি এটা আবার রিপিট করি, আমি রিকোয়ার লিখবো, ঠিক আছে। এখানে কোর্স এর মধ্যে আমার যে প্র্যাকটিস ট্যাগের নামটা লিখবো, ধরেন এক্সপ্রেস, এটা আমার অটো সলিউশন চলে আসবে, নিলাম। নেওয়ার পরে আমি এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। ওকে, কোনো কোয়েশ্চেন্স আছে? নাই? আচ্ছা, আমি একটা কাজ করি, আমি যে এত কিছু করতেছি, আচ্ছা আমি তো এই কোডটাকে রান করবো কোথায়? ওইটাই তো আমাদের কাছে এখনো স্কিল ক্লিয়ার হয়নি, তাই না? আমরা তো জানি যে আমরা নোডের মধ্যে রান করবো, বাট নোডের মধ্যে কিভাবে রান করবো এই জিনিসটা তো আমরা কোথাও দেখি নাই। তো এখানে আসি, আমি আপাতত এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে এখানে সিম্পল একটা লাইন লিখি, কনসোল লগ হ্যালো ওয়ার্ল্ড। এটা চিনেন সবাই? কনসোল লগ লাইনটা এটা তো চিনেন সবাই। এটা কিভাবে রান করতে হবে দেখেন, আমাকে টার্মিনাল ওপেন করতে হবে। হ্যাঁ, তার আগে যেখানে আমরা ব্রাউজারে রান করতাম, আমরা এখন এটাকে ব্রাউজারে রান করব না, কারণ আমরা এটাকে, এটা হচ্ছে সার্ভার, এটাকে আমরা টার্মিনালে রান করব, ঠিক আছে। অন্যান্য প্রোগ্রাম যদি আপনারা যদি ধরেন অন্য ল্যাঙ্গুয়েজ করে থাকেন, সি পাইথন সবকিছু কিন্তু এবার টার্মিনালে রান করা হয়, ঠিক আছে। তো আমরা এখন যেহেতু আমাদের ওই প্রসপেক্টিভ থেকে কাজ করতেছি, এটাকে আমরা টার্মিনালে রান করব। টার্মিনালে কিভাবে রান করতে হবে দেখেন, আমরা এটাকে কি দিয়ে রান করব বলছি? কি দিয়ে রান করব বলছিলাম? জাভাস্ক্রিপ্ট দিয়ে। এখন কি দিয়ে রান করব? নোড আর কি, আজও নোড জেএস। হ্যাঁ, তো আমরা এখানে নোড লিখবো, আরে নোড হয়ে গেছে, নোড নোড লিখবো। তারপর আমাদের ফাইল যেটা আমরা রান করতেছি, ফাইলের নামটা দিব। আমাদের ফাইলের নাম কি? app.js। এন্টার দিলাম, এই যে দেখছেন হ্যালো ওয়ার্ল্ড আসছে, এই যে দেখছেন হ্যালো ওয়ার্ল্ড আসছে। আমি একটা কাজ করি, আমি এখানে আরেকটু বেশি কোড লিখি, ধরেন আমি const number 1 equals to 2 দিলাম, const number 2 equals to 3 দিলাম। তারপর এখানে কনসোল লগ করলাম যে the sum of these numbers is, এখানে গিয়ে আমি নাম্বার 1 প্লাস নাম্বার 2 করে দিলাম। তারপর গিয়ে আবার আমি নোট app.js দিই, the sum of these numbers is 5, এই 2 plus 2 অ্যাড হয়ে 5 হয়েছে, ঠিক আছে। তাহলে বুঝতেছেন আমি জাভাস্ক্রিপ্ট কোড আমার কি রান হচ্ছে? এখন রান হচ্ছে, বুঝতে পারছি? বা আচ্ছা, একটা জিনিস,
এখানকার মধ্যে আপনার একটা ম্যাসিভ ডিফারেন্স হচ্ছে যে আমরা ডম রিলেটেড কাজ করতাম না জাভাস্ক্রিপ্ট দিয়ে ফ্রন্ট এন্ডে। এই যে ধরেন যেমন এই কাজটা ধরেন ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ডিভ, এটা মনে আছে? হ্যাঁ, এটা দিয়ে আমরা বেসিক্যালি কি করতাম, আমরা একটা ডিভকে সিলেক্ট করতাম, তাই না? আচ্ছা, তো এখানে কি আমাদের ডিভ নামে কিছু জিনিস আছে? আমাদের তো এখানে কোনো ডিভ নেই। ডিভ কিভাবে থাকবে? ডিভ তো থাকে ব্রাউজারের মধ্যে। এই যে ডিভটা তো একটা এইচটিএমএল ট্যাগ, এটা তো থাকে ব্রাউজারের মধ্যে, তাহলে এখানে কি আছে? তাহলে আমি যদি কনসোল লগ করতে চাই এটাকে কনসোল ডট লগ ডিভ সেভ করি, দেখি আমি আবার এই নোট অ্যাপ ডট জেএস দেই, ডকুমেন্ট অফ ইজ নট ডিফাইন্ড। এখানে ডকুমেন্ট যে জিনিস এটা এক্সিস্টই করে না। কারণ কি? কারণ ডমের ব্যাপারটা শুধুমাত্র আপনার ব্রাউজারে আছে, ঠিক আছে? তো নোড.জেএস যখন এটাকে এখানে রান করতেছে, নোড.জেএস ডম মানে ডমটাকে চিনে না, ঠিক আছে? কারণ তার কাজে ব্রাউজারে কোড রান করে না, এটাই বেসিক্যালি। আচ্ছা, তাহলে আপনারা একটা কাজ করে ফেলেন, সেটা হচ্ছে যে একটা নতুন ফাইল নেন, এটা তো জানেন, নতুন ফাইল নেবেন, npm init করবেন, হ্যাঁ? তারপর আচ্ছা npm init আমি যেটা বললাম ওই যে ইয়েস ওটাকে স্কিপ করার, সরি ইয়েস ওটাকে স্কিপ করার জন্য লাস্টে একটা ড্যাশ ওয়াই দিয়ে দিবেন, হ্যাঁ? তারপর হচ্ছে npm install express করেন। তারপর হচ্ছে ধরেন একটা ফাইল তৈরি করে app.js অথবা index.js তৈরি করে ওটার মধ্যে ধরেন কনসোল লগ করেন hello world, তারপরে গিয়ে ওই নোট app.js ওটাকে রান করে, ঠিক আছে? এই এই কাজগুলো একটু করে ফেলেন। আর্লি করেন। বুঝে সবার কারো প্রবলেম হচ্ছে?
হ্যাঁ কি হচ্ছে? npm is not recognized। হ্যাঁ, npm ইনস্টল করা নাই, নোড.জেএস ইনস্টল করেন আমার। হ্যাঁ আপনারটা হয়েছে তো, আপনারটা তো হয়েছে, npm ইয়া হয়েছে তো। এখন এক্সপ্রেস ইনস্টল করেন, এখানে কোড ইয়া লেখা আছে, এক্সপ্রেস ইনস্টল করেন, তারপর ফাইল তৈরি করেন, রান করেন, যা ইচ্ছা করেন। কি কমেন্টটা? হ্যাঁ হয়েছে তো, কাজ করছে তো। ভিএস কোড ওপেন করে এটা ফোল্ডারটা ওপেন করেন, অথবা এখানে ইয়া লিখেন কোড, তারপর ডট দেন, ওপেন করে দেন। এটা কোনটা? আপনি কি কি রে? আপনি কি একটা প্রজেক্টের মধ্যে নাকি ওটা আগের? আচ্ছা আচ্ছা, এটা আগে, এটা ইয়া বন্ধ করেন। হ্যাঁ হ্যাঁ ডাউনলোড কেন দিচ্ছে? আপনি কি এক্সপ্রেসের ওয়েবসাইটে গেছেন? এক্সপ্রেসের ওয়েবসাইটে npm এক্সপ্রেস দিবেন, কার্নেলে দিবেন। হ্যাঁ হ্যাঁ, তাও করতে পারেন। আপনি ওয়েবসাইটটাতে ঢুকেন, ফার্স্ট ওয়েবসাইটটাতে ঢুকেন, ওই নিচেরটা নিচেরটা। হ্যাঁ, এই যে ওই npm ইনস্টল এক্সপ্রেস এই ওটা দেওয়া আছে, ওটা কপি করুন। আপুর কি হয়েছে, কতটুকু হয়েছে? ডাউনলোড হয়েছে তো, ইনস্টল করেন। ঠিক আছে। কি হবে এই উইন্ডোজ 11 নাকি? কোনটা ইনস্টল করছেন? ও না না, সোর্স কি আটা করবেন এলপিএস। হুম কন্ট্রোল জে। কেমন ফোকাস কোথায় করছেন? কন্ট্রোল জে, এখানে মাউস থাকতে হবে, তারপর কন্ট্রোল জে দিকে আসবে। আপু ভিএস কোডটা অফ করে আবার অন করেন, না হলে নোট আসবে। হুম হুম, কি আসে নাই? এটা সেভ করছেন, এটা সেভ করেন নাই কেন? এটা তো সেভ করেন নাই, সেভ করেন। হুম, সেভ করতে হবে না? আপনার আসছে? এটা আটকে যাচ্ছে। ঠিক আছে।
আমার মধ্যে হ্যাঁ ঠিক আছে মিনিট এই ড্যাশ আছে তোমার স্পেস আছে মাঝখানে একটা কই লিখছেন এই যে মাঝখানে একটা স্পেস আছে ওই যে দেখেন npm init স্পেস ড্যাশ y বাইরে ফাইল হ্যাঁ কনসোল লক হ্যাঁ আসতেছে তো এই যে হ্যালো বলে আসছে না আচ্ছা এবার তাহলে দেখেন তাহলে আমরা আমাদের ওই যে সার্ভারের কাজটা কন্টিনিউ করি তাহলে সার্ভার তৈরি করতে হলে আমাদের আগে ইনস্টল করতে ইনস্টল করতে আমাদের আগে এখানে ইম্পোর্ট করতে হবে আমরা ইম্পোর্ট দিয়ে করতে পারবো না আমরা করবো হচ্ছে রিকোয়ার দিয়ে রিকোয়ার এক্সপ্রেস হ্যাঁ এটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো কনস্ট এক্সপ্রেস ইকুয়াল টু রিকোয়ার এক্সপ্রেস ওকে হইলো আচ্ছা আমি একটা কাজ করি তো আমি একটু করে কনসোল লগ করে দেখি তো এক্সপ্রেসটাকে এই যে এই জিনিসটা যেটা আমি এই মাত্র ইম্পোর্ট করলাম এটার মধ্যে আসলে আছেটা কি এটাকে আমি কনসোল লগ করি কনসোল লগ করে এখানে আবার নোট অ্যাপ ডট জেএস দেখি ভয় পেন না এই বিশাল জিনিস কিন্তু এখানে অনেক কিছু আছে
দেখতেছেন এটা কাইন্ড অফ একটা অবজেক্ট, অবজেক্টের মধ্যে একটা অ্যারে আছে, আবার একটা ফাংশন আছে, আবার মানে অনেকগুলো ফাংশন আসলে এটার ভেতরে, দেখতেছেন? তো এটা আমাদের কনসার্ন, এটা আমাদের মানে দেখতে হবে না, এটা জাস্ট এমনি দেখ। আমরা আমাদের নেক্সট স্টেপে আসি। নেক্সট স্টেপে ওরা লিখছে কি const app equal to express, এটার মানে কি? এটা আমি কই চলে আসছি, const app equal to express এটা কল করছে। আচ্ছা তাহলে আমি দেখি তো, আমি const app equal to express এটাকে কল করলাম। এখানে বেসিক্যালি আমি কি করতেছি, আমি এক্সপ্রেস যেটাকে ইম্পোর্ট করলাম ওইটাকে কল করলাম, ঠিক আছে? আমরা তো ফাংশন কল বুঝি না, আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করি, ফাংশনের কল কিভাবে করি, প্যারেনথেসিস দিয়ে। তো আমরা বেসিক্যালি এখানে এক্সপ্রেসটা কল করে একটা ইয়া তৈরি করছি, ঠিক আছে? এইটাই হচ্ছে আমরা সার্ভার তৈরি করার কাজটা। এটা যে আমরা বেসিক্যালি একটা সার্ভার তৈরি করছি, এই যে অ্যাপ, যেটা অ্যাপের মধ্যে এখন আমরা সার্ভারটা লিভ করতেছি, বুঝতে পারছেন? আচ্ছা দেন কি, দেন হচ্ছে এইটা আসলে পরের স্টেপ, এটাতে আমরা পরে আসবো। আমরা দেখবো হচ্ছে নিচের স্টেপটা একটু করে দেখেন। এখানে কমেন্টের মধ্যে কি লিখছে, স্টার্টিং দ্য সার্ভার। হ্যাঁ, এটা যে আমরা তৈরি করবো, এটা কিন্তু আমাদের সার্ভার তৈরি হয়ে গেছে। আমরা এক্সপ্রেসটাকে এখানে যখনই কল করছি তখনই আমাদের একটা সার্ভার তৈরি হয়েছে। সার্ভারটাকে আমরা কোথায় রাখতেছি, অ্যাপ নামের একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? বাট আমরা সার্ভারটা স্টার্ট করিনি, আমাদেরকে সার্ভারটা স্টার্ট করতে হবে। সার্ভারটা কিভাবে স্টার্ট করতে হবে, ওরা কি লিখছে দেখেন, অ্যাপ ডট লিসেন 3000, তারপর ব্লা ব্লা ব্লা। এটা আমি একটু করে লিখি আগে, অ্যাপ ডট লিসেন। অ্যাপ ডট লিসেন মানে কি, অ্যাপটা কোথা থেকে আসতেছে, এই যে আমরা সার্ভারটা তৈরি করলাম, আমরা আমাদের সার্ভারটাকে আবার কল করলাম, ওইটাতে ডট লিসেনটাকে ইয়া করলাম, মানে ওইটার মধ্যে যে ডট লিসেন মেথডটা আছে অথবা ফাংশনটা আছে ওটাকে কল করলাম, ঠিক আছে? ডট লিসেন ফাংশনটার কাজ কি, ডট লিসেনটা ফাংশন মানে এই ফাংশনের কাজ হচ্ছে বেসিক্যালি আপনার যে সার্ভারে কোনো রিকোয়েস্ট আসতেছে কিনা সেটা দেখা, ঠিক আছে? আপনার সার্ভারে কোনো রিকোয়েস্ট আসতেছে কিনা সেটা দেখা। এইটা দুইটা প্যারামিটার নিবে। প্রথম প্যারামিটার হবে হচ্ছে একটা পোর্ট, দেন যেটা লাস্টের প্যারামিটার সেটা হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে? তো ওরা কি বলছে দেখেন, ওরা পোর্টে লিখছে হচ্ছে 3000। আচ্ছা আমরা আপাতত 3000 লিখি। 3000 পোর্টটা কি, ওটা আমি একটু পরে আসতেছি। 3000 পোর্টের বিষয়টাতে মানে আমরা একটু পরে আসতেছি। আমরা এরপর ভেতরে হচ্ছে একটা ফাংশন, তাই না? তাহলে ভেতরে ওরা দেখছেন যে একটা অ্যারো ফাংশন লিখছে, আমরা চাইলে অ্যারো ফাংশন লিখতে পারি অথবা রেগুলার ফাংশন লিখতে পারি, দুটোরই কাজ করি। আমি আপাতত একটা শুরুতে রেগুলার ফাংশন লিখি, হ্যাঁ, বাট অ্যানোনিমাস হবে কিন্তু, মানে কোনো নাম থাকবে না, যে এরকম, ঠিক আছে? তো আমি দিলাম যে কনসোল লগ, ওরা কি লিখছে দেখি, সার্ভার ইজ রানিং অন পোর্ট 3000। আচ্ছা আমরা ওইটাই লিখি, সার্ভার ইজ রানিং অন পোর্ট 3000। আচ্ছা কিছু একটা হইলো, এই মাঝখানে স্টেপটা তো আমরা এখনো করি নাই, তাই না? এটা আপাতত আমাদের করতে হবে না, আমরা চাইলে এইটাকে রান করে মানে দেখি যে এটা রান হয় কিনা। আমি এখানে নোট অ্যাপ ডট জেএস লিখলাম, আমার একটা ফায়ারওয়ালই আছে, আমি ইয়া দিলাম, অ্যাক্সেস দিলাম, সার্ভার ইজ রানিং অন পোর্ট 3000। এবং একটা জিনিস নোটিস করেন, আচ্ছা আমি একটা কাজ করি, আমি এটাকে ক্লোজ করে দিই, ঠিক আছে? এটা ক্লোজ করে দিয়ে আমি এখানে আরেকটা ফাইল নিই, কোথায় ফাইলটার নাম দিই হচ্ছে index.js। আমি index.js একটা কনসোল লগ লিখে ফেলি, চলে আসছে না, কনসোল লগ লিখে ফেলি যে হ্যালো ওয়ার্ল্ড, সেভ করি, আমি নোট দিয়ে index.js টা রান করি। হ্যালো ওয়ার্ল্ড কি হয়েছে দেখেন, আমি রান করার পরে এখানে রান করলাম, এটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো, তারপর কিন্তু বের হয়ে গেছে। আমি চাইলে এখন এখানে অন্য কমান্ড লিখতে পারতেছি, ঠিক আছে? আমি যদি এখানে লিখি ধরেন আবার কি লেখা যায়, আবার আমি নোট index.js এটা রান করতে পারি কিনা দিয়ে, আবার রান হচ্ছে। এটা তো বুঝতে পারতেছেন সে কোডটাকে রান করতেছে, রান করার পর বের হয়ে যাচ্ছে, আর কিছু করতেছে না। বাট একটা জিনিস নোটিস করেন, আমি যখন নোট app.js করব, এটা কি রান হওয়া বন্ধ হয়েছে বলেন তো? হ্যাঁ, শেষ না। এখানে দেখেন আপনি যখন রান করছেন তখন এটা এই লাইনটা আবার চলে আসছে না, আপনি কমান্ড লেখার জন্য আবার জায়গা পেয়ে গেছেন না? বাট এখন কি দেখেন, এখন এই লাইনটা আবার আসছে, এখানে আসে নেই। আচ্ছা আমি ডিফারেন্সটা বুঝে যে আবার দিই, দেখেন মনোযোগ দিয়ে দেখেন, নোট index.js রান করলাম, রান হইলো, এই এখান থেকে বের হয়ে গেছে আপনার, এই যে এটা দিয়ে দিছে, প্রম্পটটা আবার চলে আসছে। হ্যাঁ, আমি আবার নোট তারপর app.js দিই, সার্ভার ইজ রানিং অন পোর্ট 3000 এন্ড আমার এখানে কোনো প্রম্পট আসেনি। আমি যদি এখানে অন্য কিছু লিখি হয় না, আবার কিছু আসতেছে, কিছু আসতেছে না। তার মানে কি, তার মানে এইটা আমাদের ক্লোজ, এটা রানিং অবস্থায় আছে, ঠিক আছে? এটা আমাদের সার্ভারটা, আমরা সার্ভার কিন্তু অলওয়েজ রানিং থাকে, একটা সার্ভার কখনো অফ হয় না। সার্ভার আপনার দিনের একদম মানে ধরেন
365 দিন, বছরে 365 দিন চলে, বুঝতে পারছি? হ্যাঁ, প্রত্যেকটা সার্ভার সার্ভার কখন না, এখানে ব্যাপার আছে আসলে। সার্ভার আপনার ডিপ্লয়মেন্টের জন্য করতে হবে, বাট ডিপ্লয়মেন্টটা আপনি শেয়ার হোস্টিং নেন, তাহলে আপনার সার্ভার নিজের করা লাগতেছে না, ওটা আপনি অন্য একটা মানে কাইন্ড অফ অন্য একটা থার্ড পার্টি সার্ভার ইউজ করবেন। হ্যাঁ, সার্ভার সম্পর্কে ব্যাপার আছে, সার্ভার ধরন আছে, তারপর আপনি সার্ভার কিনতে হবে এমন কোনো কথা না, আপনি চাইলে নিজে একটা সার্ভার সেট আপ করতে পারেন। এখন দেখেন, এটাও কিন্তু একটা সার্ভার, ঠিক আছে, বাট এটা হচ্ছে সার্ভার সফটওয়্যার সেক্টর, আপনি যেটা বলতে হচ্ছে হার্ডওয়্যার সেক্টর, ঠিক আছে। হার্ডওয়্যার সাইডে আমার একটা সফটওয়্যার সাইডে এই যে এটা আমার সার্ভার থেকে বললাম, এই সার্ভার, এই যে এখন সার্ভার বেসিক্যালি। হ্যাঁ, না 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 না, আপনার হ্যাঁ, না না, তো আপনি তো মানে টাকার ব্যাপারে ডাটা না, তো একটা জিনিস বুঝেন, এই যে ধরেন আমি একটা সার্ভার রান করতেছি এই কম্পিউটারে, ঠিক আছে, এটা বেসিক্যালি এখন এই কম্পিউটার একটা সার্ভার রান হচ্ছে। তো আপনার এমন না যে একটা কম্পিউটার জাস্ট একটা সার্ভার রান হয়, এরকমটা না। আপনার শেয়ার হোস্টিং যেগুলা, ওগুলো হচ্ছে একটা কম্পিউটার আপনার শত শত সার্ভার রান হয়, বুঝতে পারছেন? নিশ্চয়ই এরকম, মানে আপনার একটা কম্পিউটার সার্ভার রান হয় এরকম না, একটা কম্পিউটারের মধ্যে অনেক অনেক সার্ভার রান হয়। এই যেমন আমরা এখন এটাতে একটা করতেছি, আমরা চাইলে এখানে সাইডে আরেকটা রান করতে পারবো, বুঝতে পারছি? সার্ভারের মধ্যে ডাটা থাকে না, ডাটা থাকে ডাটাবেসে। সার্ভারের কাজ হলো ডাটাগুলোকে হ্যান্ডেল করা, ডাটাবেসটাও আবার একটা সার্ভারে থাকে, ডাটাবেসটা একটা সার্ভার কম্পিউটারে থাকে, এটা খুব ব্যাপার। আচ্ছা দেখেন, আমরা আমাদের টপিক, তাহলে আমরা দেখলাম যে আমাদের সার্ভারটা রান হচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার আমরা, আচ্ছা এতটুকুর মধ্যে করার কোনো আমি এবার ইয়া করি, index.js টা ডিলিট করে দিই, এটা লাগবে না আমাদের অ্যাপটা। এটা একটু করে দেখেন ভালো করে, এই পুরো জিনিসটা একটু ভালো করে দেখেন, কোথাও কোনো কোয়েশ্চেন থাকলে আমরা স্কিপ করলাম ওই জিনিসটা করবো আর কি। আহ, হুম, আচ্ছা কোয়েশ্চেন যদি না থাকে আমরা এবার এই যে স্টেপটা স্কিপ করলাম না, এটাতে আসি। আমি একটা কাজ করি, আমি এটা পুরোটা কিন্তু কপি পেস্ট করে ফেলে আগে, যেন আমি পার্ট বাই পার্ট এক্সপ্লেন করি, আর এই কমেন্টটা আমাদের লাগতেছে না। প্রথমত মনোযোগ দিয়ে দেখেন, অ্যাপটা কোথা থেকে আসছে? আমাদের সার্ভারটাই হচ্ছে আমাদের অ্যাপ, ঠিক আছে, ওই জিনিসটাকে আমরা এখানে রাখছি অ্যাপ ডট গেট। গেট মানে গেট মানে হচ্ছে কি, আমরা এটা আরো নিচে লেখা আছে, বেসিক্যালি আমরা এইচটিটিপি রিকোয়েস্ট করছি, তাই না, যে আমরা আমাদের সার্ভার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, সার্ভারের কাজ হচ্ছে সে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, রিকোয়েস্ট অনুসারে সে আপনাকে একটা রেসপন্স দিবে, ঠিক আছে। রেসপন্সের মধ্যে ডাটা থাকতে পারে, ইরর থাকতে পারে, আর অনেক ব্যাপার আছে। তো এখন এই যে রিকোয়েস্ট গুলো আসছে কোথা থেকে? ফ্রন্ট এন্ড থেকে, ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে রিকোয়েস্ট আসে, রিকোয়েস্টের অনুসারে ব্যাক এন্ড একটা রেসপন্স ফ্রন্ট এন্ডে পাঠায়, এতটুকু হচ্ছে স্ট্রাকচার। এখন এই রিকোয়েস্টগুলোর বিভিন্ন ধরন থাকে, ঠিক আছে, রিকোয়েস্টগুলোর বিভিন্ন ধরন থাকে, মেইনলি 5টার মতো ধরন থাকে, এগুলো আমরা একটু পরে দেখবো। এখানে এই যে এটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে রিকোয়েস্টের ধরন, বুঝতে পারছি, এটা হচ্ছে সেই রিকোয়েস্টের ধরন। তাহলে ডট গেট, গেট রিকোয়েস্ট, গেট মানে কি? গেট মানে হচ্ছে বেসিক্যালি পাওয়া, ঠিক আছে। তো গেট রিকোয়েস্ট মানে হচ্ছে যে ডাটা পাওয়ার জন্য একটা রিকোয়েস্ট করা। আপনার যখন একটা ফ্রন্ট এন্ড আপনার ব্যাক এন্ড কে একটা ডাটা নেওয়ার জন্য রিকোয়েস্ট করবে, ওটাই হচ্ছে একটা গেট রিকোয়েস্ট, ঠিক আছে। আবার আপনার ফ্রন্ট এন্ড, তাহলে এখানে আর কি কি ধরনের রিকোয়েস্ট থাকতে পারে এগুলো আমরা একটু পরে দেখবো। আর আমি আপনাদেরকে রাইট একটু বলে দিই, যেমন আপনার আপডেট করার জন্য, মানে ডাটাবেসের একটা জিনিসকে আপডেট করো, এটার জন্য একটা রিকোয়েস্ট থাকতে পারে। ডাটাবেস থেকে একটা জিনিস ডিলিট করে দাও, এটার জন্য একটা রিকোয়েস্ট থাকতে পারে। তারপর ধরেন ডাটাবেসে একটা নতুন জিনিস এন্ট্রি করো, এটার জন্য একটা রিকোয়েস্ট থাকতে পারে, তাই না? বিভিন্ন ধরনের রিকোয়েস্ট থাকতে পারে। রাইট নাও আমরা যেটা যেটা সবচেয়ে ফান্ডামেন্টাল, মানে যেটা আপনার বেসিক, সেটা হচ্ছে একটা গেট রিকোয়েস্ট। গেট রিকোয়েস্ট মানে বেসিক্যালি হচ্ছে আমাকে ডাটাবেস থেকে ডাটা, বুঝতে পারছেন? ওকে,
আমরা যে অ্যাপটা তৈরি করব, সার্ভার অ্যাপটা তৈরি করব, সার্ভার অ্যাপটাকে এখানে নিলাম, ওইটার মধ্যে থেকে ডট গেটটার মধ্যে দেখেন এনে আছে, এখানে কয়টা আর্গুমেন্ট দেখেন তো, স্ট্রিং দিছে, ঠিক আছে, বেসিক্যালি একটা অ্যারো ফাংশন। আচ্ছা আমরা এখানে নিচের এটাকে অ্যারো ফাংশন করে দেব, হ্যাঁ। এই যে প্রথমে যেটা দিল, প্রথমে দিচ্ছে একটা স্ট্রিং, ঠিক আছে না, এটা হচ্ছে আমাদের রাউট, এটা হচ্ছে কি আমাদের রাউট। এখন এখানে রাউট কেন, রাউটের ব্যাপারটা আমি আসতেছি, এখানে রাউট কেন সেটা আসতেছি। রিকোয়েস্ট এবং আমরা সরাসরি ফাংশনটাতে চলে আসি, পরে যে ফাংশনটা, আপনি যখনই এই টাইপের একটা রিকোয়েস্ট ইয়া করবেন, ফাংশনটা দিবেন একটা আর্গুমেন্ট হিসেবে, ওই ফাংশনটা দুটো জিনিস রিকোয়েস্ট এবং রেসপন্স। ওই যে আমরা যখন ম্যাপ করতাম তখন যেরকম একটা অটোমেটিক প্যারামিটার নিয়ে হতো না, এটা সেরকম দুটো অটোমেটিক প্যারামিটার নিবে, একটা হচ্ছে রিকোয়েস্ট, একটা হচ্ছে রেসপন্স। এগুলোকে সাধারণত এইভাবে লিখতে পারেন, আর রিকোয়েস্ট তারপর রেসপন্স, মানে পুরোপুরি ভাবে লিখতে পারেন, ঠিক আছে। এগুলো কি রিকোয়েস্ট, যেটা রিকোয়েস্ট হচ্ছে গিয়ে আপনার ওই যে রিকোয়েস্ট যেটা আসতেছে, এই যে গেট রিকোয়েস্টটা পাঠাবে, রিকোয়েস্টটা আসবে না, ওই রিকোয়েস্টের বিভিন্ন ইনফরমেশন, মানে রিকোয়েস্টটা যে আসলো এটা কোথা থেকে আসছে, এই রিকোয়েস্টটার সাথে অন্য কোনো ক্রেডেনশিয়ালস আছে কিনা, হ্যাঁ এই জিনিসগুলো, ঠিক আছে। তারপর রেসপন্স, যেটা রেসপন্স এটা দিয়ে হচ্ছে আপনি তাকে একটা রেসপন্স পাঠাবেন, বুঝতে পারছি। আচ্ছা, তো এগুলোকে সাধারণত এভাবে পুরোটা রিকোয়েস্ট রেসপন্স এভাবে লেখা হয়, এদেরকে সংক্ষেপে রিক এবং রেস্ট লেখা হয়, বুঝতে পারছেন। তারপর আমরা এটা ভেতরে কি দেখতেছি, হ্যাঁ স্ল্যাশ দিছে কেন, এটা আসতেছে, একটু সবুর করেন, এটা আসতেছে। এরপর রেস্ট ডট সেন্ড হ্যালো এক্সপ্রেস, আমরা দেখতেছি যে রেস্ট ডট সেন্ড হ্যালো এক্সপ্রেস, রেস্টটা কোথা থেকে আসছে, এই রেস্টের পারপাস কি বলছিলাম, এর পারপাস হচ্ছে রেসপন্স পাঠানো, ঠিক আছে। তো আমরা রেস্ট ডট সেন্ড এটা দ্বারা বেসিক্যালি একটা রেসপন্স পাঠাচ্ছি। তাহলে এবার আমি যদি এই যে 5 6 7 এই তিন লাইনের একটা সামারি করি, এখানে কি হচ্ছে জানেন, এই সামারি হচ্ছে কি, যে যখনই একটা গেট রিকোয়েস্ট আসবে, মানে আমার ফ্রন্ট যখন আমি একটা গেট রিকোয়েস্ট পাঠাবে, তখন আমি তাকে হ্যালো এক্সপ্রেস নামে একটা রেসপন্স পাঠাবো, বুঝতে পারছি। আচ্ছা এটা কি, তাহলে এবার আসি যে আমরা এটা দেখবো কোথায়, দেখার জন্য আমাকে ফার্স্টে এটাকে রান করতে হবে। আমি এটাকে ক্লোজ করে দেই, ক্লোজ করে npm রান, তো npm রান নামে কি দিচ্ছি, নোট app.js দেই, সার্ভার ইজ রানিং অন পোর্ট 3000, এটা আসছে। এবার আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এরপরে ওটা এক্সপ্লেন করবো। আমি আমার ব্রাউজারে যাই, হ্যাঁ আমি ব্রাউজার করি, ব্রাউজারে আসি, ব্রাউজার থেকে এই জিনিসগুলো আমাদের লাগতেছে না, এটাতে একটু করে আসি। এটা তো মনে আছে সবার, তাই না, আমরা জেসন প্লেসহোল্ডার একটা এপিআই আছে, জেসন প্লেসহোল্ডার এখানে একটা রিকোয়েস্ট পাইছি, তাই না। ওকে, তাহলে আমি এখানে কয়েকটা জিনিস লিখবো, দেখেন প্রথম জিনিস হচ্ছে লোকাল হোস্ট। আচ্ছা এটার আগে আমি একটা আরেকটা কাজ করি, কাজটা হচ্ছে গিয়ে আমি আমার ওই যে গ্যাজেট হেভেনের প্রজেক্টটা কোথায়, আমার শুরুতেই তো ছিল, গ্যাজেট হেভেন, গ্যাজেট হেভেন টিএমপি, আমাদের গ্যাজেট হেভেনের প্রজেক্টটা npm রান ডেভ দিয়ে রান করি না আমরা, রান ডেভ রান করলাম, এই যে লোকাল হোস্ট 5.7 এই লিংকটা তো আমরা ওপেন করি, এটা তো জানি সবাই, তাই না। তাহলে আমি ওপেন করে ফেলি এটা, ওই ওপেন করলে এই যে লোকাল হোস্ট 5.7 থেকে আমার এই প্রজেক্টটা রান হচ্ছে, এটাতে তো কারো কোয়েশ্চেন নেই, কোয়েশ্চেন থাকলেও করিয়েন না। একটা জিনিস দেখেন, আমি এই লিংকটাতে গেলাম, এই যে 5.73 যেটা, এটাকে আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমি এখানে 3000 লিখলাম, এন্টার দিলাম, কি আসছে, হ্যালো এক্সপ্রেস। জঘন্য তো হওয়ার কথা, কারণ এটা তো ডাটা পাঠাচ্ছে জাস্ট। আচ্ছা আমি একটা কাজ করি, তাহলে আমরা যদি লোকাল হোস্ট 3000 এ যাই, তো আমরা এখানে হ্যালো এক্সপ্রেস, আচ্ছা আমি একটা কাজ করি,